এ ওডাই এবার ওদেরকে ফেরত দেন। কইলা ক ওই মাইয়ার লগে জেহের সওদাগর বিয়া করতে চাইছিল, আজ ওদের বিয়া ছিল, হইল না তো আমরা হাতে কইরা দুজনকে আনছি। জুলফিকার সওদাগর যে কিনা বরের বড় ভাই, এদিকে আনছি ফালাক যে কিনা বউ। ভাষ্য মতে এটা আসে আমরা আনছি ভাসুর আর বউকে, তাইলে এদের এক ঘরে রাইখা কলঙ্ক বাদাইলে কেমন হয়? কেমনে কলঙ্ক বাঁধাবি? ওরা তো এক ঘরে আসেই, একটু পর গ্রামবাসী হাজির করে কমু ওরা নষ্টামি করছে তাই ধরে আনছি। যদি শিকার না যায়? হাত পা বাইন্ধা রাখছি। আর কাল রাতের কথা তো জানোই, ওই জুলফিকার তো ফালা করে এক ঘরে ঘণ্টাখানেক আটকায় রাখছিল। তাই যদি বানায়া কাহিনী কই গ্রামবাসী বিশ্বাস করবে। জুলফিকার তো মুখে মুখে মায়াডারে বউ বউ কইতেই থাকে, তাইলে আর কি গ্রামবাসীর বিশ্বাস জুগায়া ওগর মুখে চুনকালি মাকমো। ব্যাপারটা মন্দ না, ডাকতে তাইলে গ্রামের লোকেদের। স্বাধীন চৌধুরী থেকে অনুমতি পেয়ে কল করা হলো উপর পাশে। অপর পাশের ব্যক্তির যেন এই কলের অপেক্ষায় ছিল। কল পেয়ে সেই সওদাগর বাড়ির মধ্যেই চিল্লিয়ে বলে, ধরা পড়েছে, ধরা পড়েছে। বাড়ির হবু বউ তার ভাসুরের সাথে পালাইতে যেয়ে ধরা পড়েছে। ওগরে বাইন্ধা রাখছে, তাড়াতাড়ি চলেন সবাই। ওরা নাকি একে ঘরেই আটকা আছে চৌধুরী বাড়িতে। গ্রামের মুরব্বীরা এবার কানাঘোষা শুরু করে দিল। এদিকে ফরিদার কানে এসব আসতেই সে আড়ালে এক হাসি দিয়ে জুবাইর সওদাগরকে বলে, তাড়াতাড়ি চলো, ওই মেয়ে রং তামাশা দেখতে হবে তো। সবাই ছোটাছুটি করছে, যে যা পারছে তাই উঠছে। কেউ ভ্যান নিচ্ছে তো কেউ রিস্কা। ওরা তো কেলেঙ্কারির খবর শুনে বিয়ে বাড়িতে ছোটাছুটি লাগালো। ফালাক আর জুলফিকারের ঘটনা কর্ণপাত হওয়া মাত্রই রুবাইদা যেন আটকে ওঠে। চোখ বন্ধ করতেই শৈশবের সখীর মুখটা ভেসে আসে। বিড়বিড় করে বলে, তোর দেওয়া আমানত কি তাহলে আমি রক্ষা করতে পারলাম না? আমি কি এতটাই ব্যর্থ? রুবাইদা ঢলে পড়ে যেতে নিলে জুনায়েদ সওদাগর আঁকড়ে নিলেন, বলেন, এখন দুর্বলতা দমিয়ে সন্তানদের বিপদের ঢাল হওয়ার প্রস্তুতি নিতে হবে। চলো আমার সাথে। তামান্না পুকুর পাড় থেকে উঠেই দৌড়ে আসে। নিশাদ নিজেও পেছনে ছুটে আসে। চিত্রা কল দিয়ে জানানোর চেষ্টা করে লিমনকে, কিন্তু পেল না লিমনকে। রিং হলেও অপর পাশে থেকে লিমন ধরছে না। এদিকে জেহেরকে কল করে জানানো হলো। জেহের শোনা মাত্রই কল কেটে বাইক নিয়ে চৌধুরী বাড়ির দিকে যেতে নেবে, তার আগেই তার সামনে এসে দাঁড়ালো পুলিশের গাড়ি। জেহের অবাক হয়ে তাকিয়ে আছে। পুলিশের গাড়ি থেকে নামলো লিমন। লিমনকে দেখে জেহের ভ্রু কুঁচকে তাকালো। লিমন ঠোঁট প্রসারিত করে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার জেহের সওদাগর। তাড়াহুড়ো করে সবাই পৌঁছে গেল চৌধুরী বাড়িতে। এদিকে সাইমা সাজিদ চৌধুরীকে নিজ ঘরে এনে রেখেছে। তারপর জুলফিকারের পাঠানো লোক দ্বারা বাড়ির পেছনের দিকে গাড়ি করে পাঠিয়ে দিল জুলফিকারের কথা মতো। কোথায় যাচ্ছে, কি করতে চলেছে জানে না সাইমা, শুধু চোখ বন্ধ করে ভরসা করেছে তাকে। কারণ জুলফিকার সাইমাকে যে ভরসা দিয়েছে সেটা অবজ্ঞা করার মতো ছিল না। রুবাইদা গাড়ি থেকে নেমে মাথার কাপড় ঠিক করল। এতক্ষণ জুনায়েদ সওদাগরের পক্ষে মুখ গুজে কান্না করছিল। মানুষটা সবার খেয়াল নিলেও নিজে ঠিকমতো কিচ্ছুটি গালে তোলেনি। রাতে একটু জোর করে খাইয়ে দিয়েছিল জুনায়েদ সওদাগর। সকালবেলা খাওয়ার সময় সুযোগ কিছুই হয়নি তার। এখন একটু ঢলেই পড়েছে, তবুও মনে মনে আল্লাহকে ডাকছেন তিনি। জুনায়েদ সওদাগর পরম যত্নে স্ত্রীর হাত ধরে বলেন, তোমাকে দুর্বল চিত্তে দেখলে আমার মনে হয় আমি কোনো অচেনা কোনো নারীর সম্মুখীন হয়েছি। এভাবে দুর্বল মনোভাব রেখো না, চঞ্চলতাকে ধারণ করা বউ। কথাগুলো আসতেই বলেছিল জুনায়েদ সওদাগর, সাথে করে বউ শব্দটাও। এটা কখনো তার মুখ থেকে সরে না। রুবাইদা বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই দেখতে পেল ওখানে ভিড় জমে আছে। জুনায়েদ সওদাগর ধীর সুস্থে ভেতরে ঢুকছে। একজন লোক তাদেরকে রাস্তা করে দিচ্ছে ভেতরে ঢোকার জন্য। ধীরে ধীরে সওদাগর মহলে সবাই উপস্থিত হলো। শুধু বাকি আছে লিমন সওদাগর আর জেহের সওদাগর। সেদিকে কারো কোনো ভাবান্তর নেই। জুনায়েদ সওদাগর এসেই স্বাধীন চৌধুরীর সম্মুখীন হয়ে বলেন, জুলফিকার আর ফালাককে আটকে রেখে মিথ্যা বদনাম দেওয়ার মানে কি? স্বাধীন চৌধুরী বসা অবস্থায় মাথাটা উপরের দিক করে চাইল জুনায়েদ সওদাগরের দিকে। বিশ্রী হাসি দিয়ে বলে, তোমার ছেলে আর ওই যে তোমার ভাইয়ের হবু পুত্র বধূ মিলে রঙ্গালীরা মেজেছিল, তাই আটকায় রাখছে। শুনছি বউ নাকি ফালাইছে। এখন গ্রামের মানুষ হইয়া তো আর রঙ্গালীলা চলতে দিতে পারি না, তাই আটকে রাখছে।
মুখ সামলে কথা বলো। আমার ছেলে মানসিকভাবে অসুস্থ, ওর মন মস্তিষ্ক এখন নষ্টামি করার মধ্যে নেই। সে তো আমরা খুব ভালো করে দেখছি। গ্রামের লোকজনেরা এবার হৈ হুল্লোড় শুরু করে দিল। এক মুরব্বী এগিয়ে এসে বলেন। স্বাধীন চৌধুরী একজনকে ইশারা করলো, সে চলে গেল জুলফিকার আর ফালাককে আনতে। সাইমা দরজায় দাঁড়ানো অবস্থায় দেখছে ফালাককে। জুলফিকারের লোক জুলফিকারের কথা মতো তার হাত পা বেঁধে রেখেছে। জুলফিকার সাইমাকে বলে রেখেছে, সিঁড়ি দিয়ে যখন লোকজন আসবে আমাকে জানাবে। এখন সাইমা সেই অপেক্ষাতেই আছে। একবার ঘরের দিকে তো একবার সিঁড়ির দিকে চোখ রাখছে। যখনই দেখলো লোকজন উপরে উঠতে নেয় তখনই বলে ওঠে, ভাইজান ওরা আসতেছে। জুলফিকার এবার ফালাকের দিকে ইশারা করে হেসে বলে, ওর হাত পা বেঁধে দাও, তারপর ওর মুখে পানি ছিটা দাও। সাইমা তাই করল। পানির ছিটা পেয়ে ফালাক চোখ পিট পিট করছে। এদিকে জুলফিকার বলে ওঠে, তুমি এখন পালাও। সাইমা অন্যদিক দিয়ে লুকিয়ে পড়ে। ফালাক উঠে বসে চোখ মেলে দেখে নিজের হাত পা বাঁধা। এদিকে ওদিক তাকাতেই দেখতে পেল জুলফিকার পাশের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় আছে। এখন জুলফিকার তার পাগলামি শুরু করে দিল। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এই বউ আমাদের এভাবে বেঁধে রেখেছে কেন? ফালাক মনে করার চেষ্টা করে সে এখানে কি করে এলো। ফালাকের মনে পড়ল বউ সাজের জন্য তামান্না ফুল আনতে যায়। ঠিক তখনই ফালাক বাথরুমে যায়। বাইরে এসে যেই বিছানায় আবারও বসতে নেবে ঠিক তখন তার নাকে গিয়েও রুমাল ধরে রাখে। অনেক ছোটাছুটি করে কিন্তু কাজ হয় না। এরপর আর কি হয় তার কিছুই মনে নেই। ফালাক দেখলো তার হাত পা বাঁধা আছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ফালাক। জুলফিকার দেখে মনে মনে হাসতে শুধু। এমনিতেও তো এখন লোকজন আসবে, তারা তো কষ্ট না করলেই হবে। কিন্তু ফালাক তো আর জানে না যে এখন লোকজন এসে কি কি করবে। ফালাকের এই চেষ্টার মাঝেই লোকজন উপস্থিত হয়। দুজন মহিলা এসে ফালাকের হাতের বাঁধন খুলে দেয়। এদিকে দুজন লোক ভয়তে ভয়তে জুলফিকারের বাঁধন খুলে দেয়। জুলফিকার যে পাগল তাই তাদের ভয় লাগছে খুব। ফালাক তাদেরকে দেখে বলে, আপনারা কারা? আমাদের এভাবে আটকে রেখেছেন কেন? বলে ওদের দুজনকে নিয়ে বাইরে আসে সবাই। চৌধুরী বাড়ির সামনে ফাঁকা মাঠ, মরা শুকনো ঘাসের উপরে এক একটা প্লাস্টিকের চেয়ার রাখা। গুরুজন ও জুনায়েদ সওদাগর সহ অনেকেই বসেছে চেয়ারে। আবার অনেক মুরব্বী মহিলারা তো তামাশা দেখার জন্য মুখে কাপড় গুজে মাটিতে হাঁটু ভর দিয়ে বসেছে। আজকে এই প্রথম সওদাগর বাড়ির একটা দুর্নাম ঘটতে চলেছে। এই তামাশার সাক্ষী না হলে তো চলবে না। জুলফিকারও ফালাককে নিয়ে আসা হলো। রুবাইদা দৌড়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায়। ফালাকের চোখ মুখ ফোলা, অতিরিক্ত ঘুম হয়েছে তার। রুবাইদা এটা দেখে বলে, ওর চোখ মুখ ফোলা দেখে তো মনে হচ্ছে ও ঘুমেছিল এতক্ষণ। স্বাধীন চৌধুরী শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, এই জোনায়েদ সওদাগর দেখি বুদ্ধির ডেকে বিয়ে করছে। যাই হোক, আমাদেরকে সামাল দিতে হবে। বলেই জোরে গলা উঁচিয়ে বলে, আমার লোকেরা ধরার সময় হয়তো আঘাত করছিল, না হলে কিছু একটা করে অজ্ঞান করছিল। সেগুলো বড় কথা না, বড় কথা হলো নষ্টামি করে ধরা পড়ছে। ফালাক নিজের নামে বাজে কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে থেকে আবার রণচন্দ্রীর রূপ ধারণ করে বলে, এসব কি বাজে কথা? আমি কেন নষ্টামি করতে যাব? আমাকে অজ্ঞান করে আপনারাই এনেছেন, সাথে আবার ওনাকেও। স্বাধীন চৌধুরী এটাকে মুখ্যম সুযোগ কাজে লাগিয়ে বলে, ওই দেখো মেয়ের চোপা, পাপ করেও কিনা আবার গলাবাজি করে। রুবাইদা এবার স্বাধীন চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আপনার কি মনে হয় না আপনি একটু বেশি বানোয়াট গল্প বলছেন? এখানে ফালাকের মুখভঙ্গি ভিন্ন। জুলফিকারের মাঝে এতটাও বোধবুদ্ধি নেই যে ও নষ্টামি করবে। তবু আপনি বারবার আমার ছেলেকে নিয়ে নোংরা অভিযোগ তুলছেন। আপনার ছেলের না হয় বোধ নাই, কিন্তু ওই মেয়ে তো সব বোঝে। হয়তো ওই আপনার ছেলেকে ফুসলাইছে, পাগল হইলেও তরতাজা পোলা মানুষ। ক্ষুধা তো সবাই রয়ে আছে। শেষের কথাটা বিশ্রীভাবে প্রকাশ করল স্বাধীন চৌধুরী, যেটা দেখে নাক মুখ ছিটকালো জুনায়েদ সওদাগর ও রুবাইদা। তামান্না আর চিত্রা এসে ফালাকের কাছে দাঁড়ালো। রোহিণী এসে জুলফিকারকে দেখে বলে, আমি তো তোমাকে চেক করে বাইরে এসেছিলাম, তুমি এখানে আসলে কিভাবে? জুলফিকার মাথা চুলকিয়ে কিছু ভাবার অভিনয় করে বলে, আমি তো বউকে খুঁজতে বের হয়েছিলাম, তখন আমাকে একজন বলল আমার বউকে ট্রাকে রাখা আছে, বউ নাকি লুকোচুরি খেলছে আমার সাথে, তাই আমিও এখানে এসেছি বউকে খুঁজতে। কিন্তু ট্রাকে উঠে বউকে ঘুমোতে দেখে আমি অনেক ডেকেছি, বউ এত পচা যে ওঠেনি।
উল্টো আমার মাথায় কি জানি মারলো। রুবাইদা সব শুনে বলে, এখানে তো স্পষ্ট সব শুনলেন। এখন বলুন, ওরা নষ্টামি করছিল নাকি ওদেরকে কিডন্যাপ করে আনা হয়? স্বাধীন চৌধুরী কি বলবে বুঝতে পারল না। পাগল তো মুখ খুলেছে, অন্তত পাগলটা মিথ্যে বলবে না। জুলফিকারের ইশারা পেয়ে জুলফিকারের এক লোক বলে ওঠে, নষ্টামি ঢাকতে পাগলকে সাজিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে না তো? এবার স্বাধীন চৌধুরীর সাথে গ্রামের সবাই বলে ওঠে, এটা হতে পারে না, নষ্টামি করতে চায়। এক একজন লোক বলতে শুরু করে, এদেরকে গ্রাম ছাড়া করে দেওয়া হোক। সওদাগর মহল আমাদের জন্য ছিল আশীর্বাদ, এখন এরাই আমাদের জন্য কলঙ্কিত। এদের ভিতরে ভিতরে নষ্টামি। এদের এক এক মতামত দেখে হেসে দিল স্বাধীন চৌধুরী। তার কলিজা যেন এবার ঠান্ডা হয়ে গেল। অথচ তার পুত্র যে আশেপাশে নেই এটা তার মাথায় নেই। অতি উল্লাসে সে তার আপনজন হারাতে চলেছে। তার বিপদের আভাস এখনো সে বুঝতেও পারছে না। গ্রামের কয়েকজন ঢিল ছুঁড়তে শুরু করে দিল, তবে সবাই না। এর মাঝে একটা ঢিল যেই রুবাইদার দিকে এগিয়ে আসে, ঠিক তখনই রুবাইদার সামনে এসে দাঁড়ায় জুলফিকার। রুবাইদাকে আঁকড়ে নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আম্মি জান। রুবাইদা জুলফিকারের বুকে নিজেকে আড়াল করল। ঢিল এসে লাগলো জুলফিকারের পিঠে। জুলফিকার সব সহ্য করলেও নিজের মায়ের সাথে এগুলো সহ্য করতে পারবে না। তাই তো রেগে হুঙ্কার দিয়ে ছুটে গেল সেই লোকটির কাছে যে এদিকটায় ঢিল ছুঁড়েছিল। লোকটার গলা টিপে বলে, আমার আম্মি জানকে তুই মারতে গেছিলি, তোর হাত আমি টুকরো টুকরো করে দেব। বলে লোকটার হাত মুচড়ে ধরে। এতটাই জোরে ধরে যে লোকটা গোঙাতে শুরু করলো। এদিকে কিছু মহিলা ভয়তে দূরে সরে যায়। মর্জিনা এটা দেখে বলে, পাগল খেপেছে রে। জিসান দাঁড়িয়েছিল মর্জিনার পাশে। ভ্রুকুচকে তাকালো মর্জিনার দিকে। মর্জিনা দাঁত বের করে হেসে বলে, এমনি তাকাবেন না, ওই দিকে দেখেন। জিসান চুপ করে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। দেখতে থাকে সবার কাণ্ড। কিছু লোকজন এসে জুলফিকারকে সরিয়ে নিল। যে লোকটার হাত মুচড়ে ধরেছিল তাকে এখন হাসপাতালে পাঠানো হলো। গ্রামের লোকেরা এবার আরও গর্জে উঠল। গ্রামের মেম্বার উপস্থিত হয়ে সব কিছু শুনল। উনি গোপনে জুনায়েদ সওদাগরের সাথে আলাদা সম্পর্ক রাখেন। বলতে গেলে নিজেদের ক্ষমতার জোরে এই সম্পর্ক। তাই যেটা করার বুঝে শুনে করতে হবে, যেন সওদাগর পরিবারের কিছু না হয়, আবার গ্রামের মানুষও ঠান্ডা থাকে। এটা খুব ভালো করেই জানে জুলফিকার। তাই তো সে এত কাণ্ড ঘটিয়ে দিল। সব শুনিয়ে মেম্বার বলেন, জুলফিকার আমাদের জন্য পাগল হলেও ওর এতটুকু বুঝ আছে মা বাবা আমাদের জন্য কেমন ভূমিকা পালন করে। মা বাবার সাথে এমন কিছু করলে আমরা তো এভাবে তেরে আসব। এছাড়া আমরা জুলফিকারের মাঝে আহামরি কোনো খারাপ কিছু দেখিনি। আজকে প্রথম খারাপ কিছু ধরা পড়লো। এখন তোদেরকে কি করতে চাও তোমরা? অনেকেই ফিস ফিস করে ভাবছে। এর মাঝেই একজন লোক যে জুলফিকারের দলের, সে বলে ওঠে, এখন একটাই বিচার চাই, নষ্টামে আটকানোর জন্য ওদের বিয়ে দিতে হবে। কেউ কিছু বলার আগে স্বাধীন চৌধুরী বলে, সিনেমা চলছে নাকি যে নষ্টামি করলে নায়ক নায়িকা বিয়ে দিতে হবে? এখন আপনি কি শাস্তি দিতে চান? ওরে বটগাছের লগে বাইন্দা বেদরম মারা উচিত। ওরা কি পরকে করছে নাকি যে গাছের সাথে বেঁধে মারবেন? আজকাল প্রেম সবাই করে। স্কুলে যাইয়ে দেখেন, অষ্টম শ্রেণীর পোলাপান আপনার এইখান থেকে পাকনা। ওদেরকে বিয়ে দিয়ে নষ্টামি চিরতরে বন্ধ করা হোক। বিয়ে করলে নষ্টামি করবে না এর কি গ্যারান্টি? বিয়ে করলে নষ্টামি করবে কেন? তখন তো নিজেরা জামাই বউ ঘরের মধ্যে স্বাধীনভাবে প্রেম করবে। গ্রামের কিছু ব্যক্তি এমন কথা শুনে হেসে দেয়। এর মাঝে তামান্না আর চিত্রাও হো হো করে হেসে দেয়। রোহিণী মুখ টিপে হাসে। মর্জিনা মুখে কাপড় গুজে হাসতে থাকতো। জিসান ওর দিকে তাকিয়ে বলে, এভাবে হাসছিস কেন? হাসি পেয়েছে তাই আপনিও হাসেন। জিসান এবার হাসলো, যেটা দেখে আরো বেশি হাসলো মর্জিনা। স্বাধীন চৌধুরী থ মেরে গেল। লোকটা আবারও বলে, ওরা বিয়ের দিন পালাইছে নিশ্চয়ই। এই যে ওরা একে অপরকে ভালোবাসে, ভালো না বাসলে তো আর পালাইতো না। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলে চিল্লাতে শুরু করে গ্রামবাসী। লোকটা সাহস পেয়ে এবার বলে, আমরা যদি ওগো জোড়া দুই হাত এক কইরা দিই তাহলে ওরা বিয়ের পরেও এক লগে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা তখন এভাবে নষ্টামি ধরাও লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা।
ওরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকলো, আমাদের গ্রামের সম্মানটাও থাকলো। হ্যাঁ ঠিক কথা, হ্যাঁ ঠিক কথা। তাহলে ওকে বিয়েটাই দেওয়া হোক। এবার জিসানও হাত উঁচু করে বলে, হ্যাঁ ঠিক কথা। রুবাইদা এগিয়ে এসে বলে, আমার ছেলেটার মানসিক অবস্থা ঠিক নেই। আমি এক অনাথ মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আরে খালাম্মা, মাইয়া নিজেই নিজের ধ্বংস করতে চায়। এক পাগলার এই বিয়ে করে আপনি মাঝপথে বাধা দেন কেন? জেহেরের দিকটাও তো আমাদের ভাবতে হবে। ওর কি অবস্থা? তাহির এগিয়ে এসে বলে, জেহের ভাইকে জানিয়েছিলাম বিষয়টা, এরপর তো তাকে পেলাম না। এখন কল দিচ্ছি, সে ধরছেই না। ফরিদা এবার এগিয়ে এসে বলে, আমি হলফ করে বলতে পারি আমার ছেলে এই মেয়েকে বিয়ে করবে না বলেই রাগিয়া চলে গেছে। এই মেয়ে নষ্ট, হবু ভাসুরের সাথে লটর পটর করে। ফালাক দম্বার পাত্রী না, সেও তেজ দেখিয়ে বলে, একদম বাজে কথা বলবেন না। আপনি দেখেছেন আমাকে নোংরামি করতে? আপনার ছেলেকে বিয়ে করতাম মানে এই না, আপনার ছেলেকে বিয়ে করতাম মানে এই না যে আপনার থেকে বিশ্রী কথা শুনবো। একজন নারী হয়ে এভাবে বিনা দোষে নোংরা কথা বলতে পারেন না। তামান্না এবার ফালাকের হাত ধরল। ফালাক তবুও বলে, কেন বারবার আমাকে অপমানিত হতে হবে? সেই ধরে আঙুল শুধু আমার দিকেই তেড়ে আসছে। একজন বলে আমি নষ্টা, তো আরেকজন বলে আমি অপয়া। আমার বাবা মা নেই, এটা আমার ভাগ্যে লেখা। কিন্তু আমার জীবনে এতটাও অন্ধকার না যে মুখ লুকিয়ে এক কোণায় বসে থাকতে হবে। রুবাইদা এসে ফালাককে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়। ফালাক এবার না পেরে কান্না করতে করতে বলে, তোমাকে বলেছিলাম আমি হোস্টেলে চলে যাব। এই বিয়ে নিয়ে না ভাবতে সরেই তো যেতাম সবার সামনে থেকে। তুমিই আমাকে বিয়ে দিতে চেয়েছিলে, এখন দেখো কি শুনতে হচ্ছে আমাকে। এ কেমন সুখ দিতে যাচ্ছিলে যেখানে আমার হবু শাশুড়ি আমাকে মায়ের দরজা না দিয়ে কলঙ্কের দিকে ঠেলে দেয়। রুবাইদা ভাবছে সে তো জেহেরের সাথে আলাদা শহরে পাঠিয়ে দিত। ফরিদা কিছু বলার সাহস পেত না, কিন্তু এই পরিস্থিতিতে কাকে কিছু বলেও যে কঠিন। রুবাইদা কিছু বলার আগে গ্রামের লোকেরা বলে, এ দেখছি কথার পেয়েছে, যদি বিয়ে না হয় তাহলে ওকে অন্য শাস্তি দিতে হবে, যেমন গ্রাম ছাড়া না হয়, এদের একসাথে বন্ধে পিটানো, তাও আবার নোংরামি সহ্য করা যাবে না। রুবাইদা ফালাকের মাথায় হাত রেখে বলে, মাথা ঠান্ডা কর মা, আমরা আছি সাথে। ফালাক আর যাই হোক নিজের সম্মানের আঘাত করতে পারে না। মেম্বার অনেক ভেবে জুনায়েদ সওদাগরের কাছে ইশারা করে বলেন, ওদের বিয়ের ব্যবস্থা করা হোক। জুনায়েদ, এসব কি বলছো তুমি? আমার ছেলে কোনো পরিস্থিতিতে আছে এটা তো জানোই। আমার ছেলের মানসিক অবস্থা খারাপ। ও যদি সুস্থ হয়ে যায় তবু ওর মাঝে আর একটা ট্রমা থাকবে। মধুজার ব্যাপার কি ভুলে গেছো? ওটা অতীত, এটা বর্তমান। আর ভবিষ্যৎ ভাবলে কিন্তু বর্তমান খারাপ কিছু ভোগ করতে হবে। তোমার পরিবারের উপরে চাপ সৃষ্টি হবে, গ্রামের লোকদের কাছে সেই সম্মান আর থাকবে না। এদের বিয়ে দিয়ে তাও এদেরকে প্রেমের বিয়ে বলে চালিয়ে দেওয়া যাবে। অন্তত এটা বলা হবে ফালাকের যত্নে জুলফিকারের পাগল মনটা আপনা আপনি প্রেমে পড়েছে, আর ফালাকও তাকে মেনে নিয়েছে। কিন্তু এদের বিয়ে না দিলে লোকে মুখে থাকবে তোমার পরিবার এসব চাইতেন থাকেন। এখন তুমি ভালো জানো তুমি কি করবে। তোমার সাথে আমার সম্পর্ক আলাদা, তাই তোমাদের মান সম্মান ধরে রাখার বুদ্ধি দিলাম। জুনায়েদ সওদাগর অনেক ভেবে শেষ সিদ্ধান্ত নিলেন, জুলফিকার আর ফালাকের বিয়ের আয়োজন করো। চলো সবাই সওদাগর পুরাতন বাড়িতে, ওদিকেই অনুষ্ঠান চলছে। বিয়ে দিয়ে মহলে চলে যাবো আজকেই। রুবাইদা বাধা দিতে গিয়েও জুনায়েদ সওদাগরের মুখটা দেখে বাধা দিল না। কেউ এখন কিছুই বলার অধিকার রাখে না। জুনায়েদ সওদাগরের শেষ সিদ্ধান্ত। সামনাসামনি বসে আছে জুলফিকার আর ফালাক। ফালাকের মাথায় বড় ঘোমটা দেয়া। জুলফিকারকে শেরওয়ানি পরাতে চাইলেও জুলফিকার কালো ব্যতীত কোনো পাঞ্জাবি পরবে না। জুলফিকার আর ফালাকের মাঝে রজনীগন্ধা ও গোলাপের মিশ্রণে বড় একটি পর্দা টানানো, যেটা দিয়ে জুলফিকার তার সুরমা চোখে মুখে হাসি ফুটিয়ে দেখতে থাকে ফালাককে। ঘোমটার নিচ দিয়ে ফালাকের হাতে টুপটুপ করে পানি পড়ছে। আজ তাকে সবাই বদনাম করল। যদিও পরবর্তীতে রুবাইদার কথা শুনে ফালাক এটা বুঝল যে সওদাগর বাড়ির কেউ তাকে ভুল বোঝেনি, কিন্তু প্রমাণ ব্যতীত কেউ কিছুই করতে পারছে না। তামান্না এই ফুলের পর্দা দেখে বলে, গোলাপ দিয়ে যে পর্দা বানানো হয়েছে এটা আমাকে কেউ বলেনি কেন?
রোহিণী পাশ থেকে বলে, জানলে কি করতে? কয়েকটা ফুল